বন্ধুরা, প্রজ্ঞা দৃষ্টিতে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি একটি নতুন গল্প, দুর্গা। আজকের এই গল্পটি কোনো বই বা কোনো পাবলিশার্স থেকে নেওয়া নয়। গল্পটির রচয়িতা অভিজিৎ সেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সেট করে রাখুন আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক অভিজিৎ সেনের লেখা দুর্গা। শুরু হচ্ছে দুর্গা। শরতের শিশিরে নরম শিউলি ফুলে পা ভেজাতে ভেজাতে ভোরের সুবাস মেশা হিমের বাতাসের মতো ছুটে চলেছে দুর্গা তোর্ষা নদীর তীর ধরে। উত্তরবঙ্গের সমাজ জীবন, সংস্কৃতি, লোকজীবনকে আবহমান কাল ধরে সমৃদ্ধ করে চলেছে এই নদী। কোচবিহারের কোচ রাজাদের 400 বছরের দীর্ঘ ইতিহাসের সাক্ষী এই নদী। কত গান, কত লোকগাথা, কত ছড়া আছে এই নদীকে কেন্দ্র করে। কোচবিহারের হরিণচওড়া পার হলে দেখা যায় তোর্ষা সেতু। কোচবিহার সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম এই সেতুটি। এই সেতু পার হলে পাকা সড়কটি দুদিকে ভাগ হয়ে চলে গেছে। হাতের বাঁ দিকে দিনহাটা এবং ডান দিকে মাথাভাঙা। তোর্ষা সেতুটি যেখানে শেষ হয়েছে, ডান দিকের সড়ক পথ ধরে 8-9 কিলোমিটার এগিয়ে গেলে আছে হাড়িভাঙা নামের একটি গ্রাম। এই গ্রামের গুরুত্ব হলো এইখানেই আছে ভাসানের ঘাট। কোচবিহারের বেশিরভাগ ঠাকুর এখানেই ভাসানো হয়ে থাকে। আজ থেকে প্রায় 4 দশক আগের কথা। দুর্গার ঠাকুরদা সুরঞ্জন দাস পূর্ব বাংলা থেকে স্ত্রী কুন্দবালা দেবী ও একমাত্র পুত্র সন্তান সুনীলকে সঙ্গে নিয়ে কপদর্ক শূন্য অবস্থায় সবে মাত্র স্বাধীন বাংলাদেশ থেকে উদ্ধত হয়ে চলে আসতে বাধ্য হয় এপার বাংলার অর্থাৎ ভারতে। কিছুদিন পথে পথে হাটে মাঠে ঘুরে ফিরে অনাহারে দিন কাটিয়ে শেষে এসে পৌঁছেছিল তোর্ষার তীরের এই হাড়িভাঙা গ্রামে। এই গ্রামের জনাব রমজান রহমান নামে একজন ব্যক্তি ছিলেন। তাকে পরোপকারী বলে আশপাশের 5টি গ্রামের লোকেরা জানত এবং মান্য করত। তিনি ছিলেন অঞ্চল প্রধান। বহু মানুষকে নানাভাবে তিনি নিঃস্বার্থভাবে সাহায্য করেছেন। সুরঞ্জন দাসকে দেখে তার মায়া হয়। তিনি তাকে 5 কাঠা জমি দান করলেন। সুরঞ্জন দাস বহু কষ্টে বাঁশ, খুঁটি, খড় জোগাড় করে কুড়ে ঘর করে বসবাস শুরু করলেন। অভাব তাদের নিত্যদিনেরই সঙ্গী। এভাবেই কালের নিয়মে সুনীল বড় হয়ে উঠল। পাশের গ্রামের কমলা দাসের সঙ্গে তার বিয়েও হয়ে গেল। কয়েক বছর পর এক অজানা জ্বরে সুনীলের মা বাবা দুজনেই মারা গেলেন। তবে মৃত্যুর আগে সুনীলের কন্যা সন্তান দেখে গেছেন তার ঠাকুমা ও ঠাকুরদা। ঠাকুরদাই কন্যাটির নাম রেখেছিলেন দুর্গা। ছোট পরিবার দুর্গার। অভাব তাদের নিত্যদিনের সঙ্গী। বাবা সুনীল ভোরে কাজে বেরিয়ে যায়, সন্ধ্যায় ফিরে আসে। যেদিন কাজ জোটে উনুনে হাঁড়ি চড়ে, না হলে উপবাস। এ ওদের প্রায়ই হয়ে থাকে। এত অভাবের মধ্যেও সদ্য কৈশোরে পা দেওয়া দুর্গার মুখে হাসি লেগেই থাকে। তোর্ষার বাঁকা স্রোতের সঙ্গে খেলতে খেলতে কখন যে পটু সাঁতারু হয়ে উঠেছে নিজেও বুঝতে পারেনি দুর্গা। নদীর বুকে যখনই কাঠ, বাঁশ, ফল অথবা ব্যবহারযোগ্য কিছু ভেসে যায়, সে নদীর বুকে ঝাঁপিয়ে পড়ে তা তুলে নিয়ে আসে, ঠিক যেন শিকারী চিলের মতো। কোচবিহারের কোচ রাজবংশের প্রবল বীর শুক্লধ্বজ বা চিলারায় অতর্কিতে অনেকটা আধুনিক গেরিলা সৈনিকদের মতো বা চিলের মতো শক্তিশালী শত্রু সৈন্যকেও ধ্বংস করে দিতেন। আমাদের দুর্গা সে দেশেরই তো মেয়ে। দুর্গা অবশ্য নদী থেকে সংগ্রহ করা বস্তুগুলি বাজারে বিক্রি করে কিছু অর্থ সংগ্রহ করে এবং অভাবের সংসারে বাবা মাকে সাহায্য করে। খুব ভোরে ওঠে দুর্গা।
দুর্গা ছুটতে ছুটতে এসে বসলো তোরসার পাড়ের তীরের সেই সুপ্রাচীন অশ্বত্থ গাছের নিচে। এই স্থানটি দেওয়ানবক্স চরকার কুটি গ্রামের ভাসানের ঘাট নামে সকলের কাছেই পরিচিত। কোচবিহার শহরের এমনকি আশেপাশের গ্রামের ছোট বড় মা দুর্গার মূর্তিও এইখানেই প্রতি বছর নিরঞ্জন করা হয়ে থাকে। তার সংখ্যা 200-র কম হবে না। দুর্গা বসে আছে ভাসান ঘাটে। সদ্য কৈশোরে পা দেওয়া সাদা প্রাণচঞ্চল ছিপছিপে গড়নের গৌরবর্ণ হাস্যমুখী দুর্গার ডাগর ডাগর চোখে ভেসে ওঠে রঙিন ভবিষ্যতের স্বপ্ন। পেন্ডুরা বাক্সটি যেন দশমীর রাতে তার সামনে খুলে যাবে নানা বর্ণে। সে বছর জুড়ে প্রাপ্ত ঘৃণা, অপমান, তুচ্ছ তাচ্ছিল্য, ক্ষুধার যন্ত্রণা, কামুক বিষাক্ত নজরের বিষাক্ত ছোবল সব উপেক্ষা করে ঘৃণার চোখে। এসব তার গা সওয়া হয়ে গেছে। ও বুঝে গেছে ও মেয়ে বলেই এমনটি হওয়াই স্বাভাবিক ব্যাপার। কামুক উচ্ছৃঙ্খল পুরুষেরা এতে দোষ খুঁজে পায় না। দুর্গা এসব ঘটনাকে বদ্ধ জলের নোংরামি আর অসুস্থ মনের আবর্জনা বলে মনে করে। দুর্গা ভাসান ঘাটে বসে বসে মনে মনে কত কিনা কথা ভাবছে আর নদীর উজ্জায়নীর দিকে স্থির চোখে তাকিয়ে আছে। হঠাৎ সে দেখতে পেল একটি মৃত পশুকে ভেসে যেতে, আর তার পাশ দিয়ে নৌকা নিয়ে এগিয়ে আসছে একজন মাঝি। সারা রাত সে তোরসার বুকে মাছ ধরেছে। তার নাম নিতাই চন্দ্র। দুর্গার থেকে 5 বছরের বড় হবে। তার নৌকার গলুইতে আছে নানা ধরনের মাছ, বিশেষ করে আছে তোরসা নদীর বিখ্যাত বৈরালি মাছ। এর স্বাদ অসামান্য। তোরসার তীরেই আছে ঘুঘুমারি নামের একটি বাজার। সেখানে সে এই মাছগুলি বিক্রি করবে। এটাই তার নিত্যদিনের কাজ। উজানের দিকে নৌকা ছুটে চলেছে। সেখানেই আছে একটি বড় পাক। মাঝি নিতাই অত্যন্ত নিপুণ হাতে নৌকার হাল ধরে পাক কাটিয়ে নৌকা নিয়ে বিপদ এড়িয়ে যেতে যেতে দুর্গার সাথে দৃষ্টি বিনিময় করে হেসে চলে গেল। তবে দুর্গা দেখল ওই পাকে মৃত পশুটি পাকের টানে গভীরে হারিয়ে গেল। দুর্গা একটু দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেল। দুর্গার এখন বসে থাকবার মতো যেন সময় নেই। দুর্গাপূজার আগমনের বার্তা চলে এসেছিল তার কাছে। এ সময় তোরসার 2 তীরে আয়নার মতো চিকচিক করা বালুচরের কাশফুলে সেজে উঠেছে এক অলৌকিক স্বর্গীয় পরিবেশ। চখাচখির মেলা বসেছে। মাঝে মাঝে কোথা থেকে এক বাউল একতারা হাতে গান করতে করতে উদাসীনভাবে চলে যায়। কখনো বৈষ্ণবী পদাবলী গাইতে গাইতে যায় হেঁটে। দূর থেকে ভেসে আসা মাঝি মোল্লারা প্রাণের আবেগ ঠেলে গেয়ে ওঠে জারি সারি গান। গ্রামের নজরুল মিয়া প্রতিদিন নদীর তীরে বসে দোতারা হাতে ভাওয়াইয়া গান ও সুরে মানুষের মনকে ভরিয়ে তোলে। আশেপাশের প্রকৃতিও ওঠে নেচে। আর মায়ের মুখে শোনা শিব দুর্গার কাহিনী, কৈলাসের অপূর্ব বর্ণনা দুর্গা প্রত্যক্ষ করে শরতের তোরসার কাশফুলে ঢাকা তীরে। দুর্গার কানে এভাবেই একদিন দূর থেকে ভেসে আসে শারদীয়ার ঢাকের বাজনা, সেই আদি চেনা পরিচিত সুর, সকলের মন চঞ্চল করে তোলা সুর। দুর্গার মনে আনন্দ জেগে ওঠে তখন। তবে দুর্গার আনন্দের সঙ্গে আমাদের আনন্দের জমিন আসমানের পার্থক্য রয়েছে। প্রতি বছরের মতোই পঞ্চমী থেকে নবমী পর্যন্ত দুর্গাপুজোর এই দিনগুলি তার কাছে আনন্দের নয়। গ্রামের সচ্ছল পরিবারের ছেলেমেয়েরা যখন এই আনন্দ উৎসবের দিনে বাবা মার কাছ থেকে একটি বা একাধিক পোশাক পরিচ্ছদ পাচ্ছে, তখন দুর্গা বহু পুরাতন রংচটা সালোয়ার কামিজটি একমাত্র সম্বল। যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে তাদের ক্ষুধার অন্ন জোগাড় করতে জীবনের দিন ফুরিয়ে যায়। উৎসব আনন্দ তাদের জন্য নয়। দুর্গার পরিবারেরও সেই অবস্থা। দুর্গা কোনো বছরই নতুন জামার মুখ দেখে না। কোনো মানুষ সহৃদয়ে দয়া করে তাদের বহু ব্যবহৃত বাতিল করা পোশাকটিও কখনো তুলে দেয় না তার হাতে। দুর্গার দুঃখ হয় না, রাগ হয়, তবুও সে কান্না করে না। দুর্গা কখনো তার পরিবারের করুণ অবস্থার জন্য বাবা মাকে দোষী করে না। সে জানে দুবেলা যাদের ঠিক করে খাওয়া জোটে না তাদের কাছে নতুন পোশাক অলীক স্বপ্ন মাত্র। এই অবস্থাকে সে মন থেকে মেনে নিয়েছে। এত যে অভাব তবুও
তার প্রবল জেদ, অমলিন হাসি, প্রাণোচ্চঞ্চল প্রবল জলোচ্ছ্বাসের মতো বালিকা সুলভ চঞ্চলতা বোধহয় এটাই তার আসল মনের সম্পদ, এটাই একমাত্র অহংকার, এটাই প্রকৃত শোক, এটাই তার কাছে আত্মসম্মানের মাপকাঠি। তাই দুর্গাপূজা তার কাছে উৎসব বা আনন্দের নয় বাদবাকি মানুষের মতো, তবে দুর্গাপুজো তার কাছেও আনন্দের। শুধু নবমীর রাত শেষ হলে দশমীর নিরঞ্জনের রাত। দুর্গাপুজোর দশমীর রাতটি গোটা বছরের মধ্যে দুর্গার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেদিন সে নদীর তীরে ভোর থেকে এসে ভাসানের ঘাটে বসে থাকে। সন্ধ্যার পর থেকে লোকের ভিড়ের বন্যা স্রোতের মতো ভেঙে পড়ে এই ভাসান ঘাটে। দুর্গার মতোই আরো গোটা 10 ছেলে মেয়ে বসে আছে নদীর তীরে। ওরা দুর্গাপুজো দেখে না। দুর্গাপূজার জাঁকজমক নিয়ে ওদের কোনো মাথা ব্যথাও নেই। ওদের অপেক্ষা শুধু কখন মা দুর্গার মূর্তি জলে ভাসানো হবে। নদীর পাড়ে তখন চলছে ডিজে বাজিয়ে প্রবল ভাসান নাচ। রাত গভীর হলে নাচের বেগ ধীরে ধীরে কমে আসে। ক্লান্ত হয়ে পড়ে সকলে। এরপর ওরা জয় মা দুর্গা বলে একে একে নিরঞ্জন শুরু করে প্রতিমার। ধীরে ধীরে সবাই ফিরে যায়। নদীর পাড় নির্জন হয়ে পড়ে। এবার দুর্গাদের নদীর বুকে ঝাঁপিয়ে পড়ার পালা। এই অপেক্ষায় থাকে সারা বছর। নিরঞ্জন করা মা দুর্গার মূর্তিগুলির কাঠামো ভাসতে থাকে জলে। মা চলেছে যেন কৈলাসের দিকে। দুর্গারা সেই কাঠামো টেনে তুলে আবার পৃথিবীর বুকে স্থাপন করে। মা দুর্গাকে ছেড়ে দিলে হবে না তাদের। মা দুর্গা চলে গেলে যে ওদের অভাব দূর হবে না। এই কাঠামোগুলো তুলে এনে জড়ো করে নদীর পাড়ে। পরে মূর্তি প্রস্তুতকারীদের হাতে কিছু অর্থের বিনিময়ে এগুলো তুলে দেয়। সেগুলি সংগ্রহিত অর্থে বেশ কয়েকদিনের ওদের আনন্দেই কাটে। কে যেন কৃষকের সারা বছরের ঘরে তোলা ফসল করুণাময়ী মা দুর্গা এভাবেই যেন কৈলাসে যেতে যেতে আনন্দ তুলে দিয়ে যান তার এই অভাগা সন্তানদের হাতে। কাঠামো ধরার জীবন যুদ্ধ চলে প্রবল প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা। মনে হয় ডারউইন সাহেব যেন তীরে বসে আছেন, প্রত্যেকের দিকে তীক্ষ্ণ নজর দিয়ে। গভীর রাত পর্যন্ত যে যা পেরেছে কাঠামো সংগ্রহ করেছে, জল থেকে তুলছে। দুর্গাও তাই করছিল। দুর্গার মতোই সবাই ক্লান্ত। হঠাৎ দুর্গার চোখে পড়ল নদীর গভীরে আরো একটি বড় মাপের কাঠামো ভেসে আসছে। দুর্গা তা ধরতে জলে ঝাঁপ দিতে প্রস্তুত হলো। বাকি সাথীরা দুর্গাকে বলল, আর যাস না দুর্গা, ওখানে জল যে অনেক গভীর, বড় পাক থাকতে পারে। এবার অনেক কাঠামো জোগাড় করেছি আমরা, ছেড়ে দে, চল বাড়ি ফিরে যাই। কাল পালপাড়া গিয়ে কাঠামো বিক্রি করে ব্যবস্থা করব। দুর্গা কি আর কারো কথা শোনার মেয়ে? সে বলল, আমি এই সাঁতরে যাব আর কাঠামো তুলে নিয়ে আসব। এই বলে দুর্গা নদীর জলে ঝাঁপ দিল। নদীতে তখন প্রবল জোয়ার শুরু হয়েছে। নদীর জল ফুলে উঠেছে। দুর্গা জোয়ার ঠেলে পৌঁছে গেল কাঠামোর কাছে। কাঠামোটি বেশ বড়। তাকে সে ধরেও ফেলল। রাতের অন্ধকারে বুঝতে পারিনি সেখানে একটি বড় পাক ছিল। পাকের প্রবল টানে দক্ষ সাঁতারু হয়েও পাক কাটাতে পারল না সে। মৃত্যুর ভয় যেন উড়ে গেল। জেদ চেপে বসলো, আরো শক্ত করে কাঠামোটি চেপে ধরল। তাকে যে জয়ী হতেই হবে অভাবের বিরুদ্ধে। এদিকে জোয়ার আর পাকের প্রবল টানে দুর্গা শেষ পর্যন্ত কাঠামো সমেত নদীর গভীরে মা দুর্গার সাথে কোথায় যেন তলিয়ে গেল। দুর্গার সাথী সঙ্গীরা অলৌকিক তোষার পাড়ে বসে এ অসহনীয় দৃশ্যের সাক্ষী হয়ে থাকল। সুপ্রিয় দর্শক, আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে আমাদের উৎসাহ বৃদ্ধি করতে সাহায্য করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সেট করে রাখুন আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবার কুশলতা কামনা করে আজকের এই ভিডিওটি শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। নমস্কার।